স্বামী কর্মস্থলে পৌঁছাতে না পৌঁছাতেই শালিকে নিয়ে দুলাভাই উধাও হয়ে যায়। মামলা যদি আমি দিয়ে দিই, মামলা দেওয়ার পর আপনি এই গাড়িটা আবার নিয়ে যাবেন, রিস্ক কিন্তু হয়ে গেল। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, মামলা না দিয়ে আপনি গাড়িটা মালামালটা রিপ্লেস করে অন্য একটা গাড়ি। জুলাই সনদের আইনে ভিত্তি রাখবে এবং জুলাই সনদের আলোকেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। বলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রেম বিচ্ছেদের একটি হলো ঐশ্বরিয়া রাই ও সালমান খানের সম্পর্ক। প্রেমের সূচনা হয়েছিল পর্দার আড়ালেই, কিন্তু আলোচনায় আসে হাম দিল দে চুকে সানাম ছবির মাধ্যমে। ছবির রোমান্স যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল, অথচ সেই রূপকথার প্রেমই কিছুক্ষণের মধ্যে রূপ নেয় দুঃস্বপ্নে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর শুধু ব্যক্তিজীবন নয়, কর্মজীবনেও কঠিন আঘাত সহ্য করতে হয়েছিল ঐশ্বরিয়াকে। বলিউডের অনেকের মতে সালমানের দুর্ব্যবহারের কারণেই নাকি তার থেকে দূরে সরে গিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী। বিখ্যাত পরিচালক প্রহ্লাদ কাক্কর সম্প্রতি এক সাক্ষাৎকারে অনেক অজানা তথ্য প্রকাশ করেছেন। শুধু যেসব তারকার সঙ্গে কাজ করেছেন তা নয়, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও খোলাখুলি কথা বলেছেন। খুব কম মানুষ জানেন যে প্রহ্লাদ ঐশ্বরিয়ার মায়ের অ্যাপার্টমেন্টেই থাকেন। বিয়ের আগে ঐশ্বরিয়াও সেখানেই থাকতেন। কাছাকাছি থাকার কারণে প্রহ্লাদ তার জীবনের উত্থান পতন প্রত্যক্ষ করেছেন। প্রহ্লাদ সালমান খানকে পজেসিভ বলে বর্ণনা করেছেন, অর্থাৎ প্রেমিকার প্রতি তার অধিকারবোধ ছিল আকাশ ছোঁয়া। ঐশ্বরিয়ার সাথে সালমানের তর্ক বিতর্কের কথাও তিনি শুনেছিলেন। অতীতের সেই স্মৃতিচারণের মাধ্যমে প্রহ্লাদ দীর্ঘদিন ধরে চলা সালমানের ঐশ্বরিয়ার প্রতি শারীরিক নির্যাতনের গুজবগুলোর আংশিক ব্যাখ্যা দিতে চেয়েছেন। ঐশ্বরিয়ার ক্যারিয়ারের শুরুর দিকে অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে প্রহ্লাদ বলেন, ঐশ্বরিয়ার সবচেয়ে বড় আঘাত ছিল সালমানের কারণে ইন্ডাস্ট্রির কাছ থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়া। তিনি আরও বলেন, সম্পর্ক ভাঙার ঘটনায় ঐশ্বরিয়া বিস্মিত হননি, কারণ তিনি জানতেন সেটি অনিবার্য ছিল। পরিচালকের কথায়, সালমান খুবই আক্রমণাত্মক ছিলেন। আমি একই ভবনে থাকতাম, সবকিছু শুনতাম, দেখতাম। ঝগড়া, চিৎকার, এমনকি দেয়ালে মাথা ঠোকা, এগুলো নিয়মিত ছিল। সম্পর্ক আসলে অনেক আগেই ভেঙে গিয়েছিল, শুধু ঘোষণাটা পরে এসেছে। বিচ্ছেদটা সবার মধ্যে স্বস্তি এনেছিল, ঐশ্বরিয়ার, তার বাবা মায়ের, এমনকি সালমানেরও। প্রহ্লাদ আরও দাবি করেন, ঐশ্বরিয়া এখন আর আগের মতো নিয়মিত কাজ করেন না, ঠিক এই আঘাতের কারণেই। তিনি বলেন, ওখানেই ইন্ডাস্ট্রির প্রতি ওর আস্থা ভেঙে গিয়েছিল। এর আগে সে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু সে আর ইন্ডাস্ট্রিকে বিশ্বাস করতে পারেনি। তবুও প্রহ্লাদের মতে সম্পর্ক ভাঙনের পর যে মানসিক আঘাত তিনি পেয়েছিলেন তা এখনও কোথাও না কোথাও রয়ে গেছে। হয়তো সে কারণেই আগের মতো নিয়মিত পর্দায় আসেন না তিনি। 2024 সালে 4 আগস্ট নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনে প্রস্তাব দেয়া হয় বলেও জানান তিনি। দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তিনি এই জবানবন্দি দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্য প্রসিকিউটররা উপস্থিত আছেন। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। গত জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। ওই দিন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, সংঘটনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। আমি রাজসাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই। রাজধানীর ওয়ারি এলাকায় মোহাম্মদ রুবেল নামের এক যুবককে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, রুবেল একজন মাদক চোরা কারবারি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে 25 কেজি 100 গ্রাম গাঁজা পাওয়া গেছে। বুধবার সকালে আনুমানিক 7:30টার দিকে টিকাটুলি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ওয়ারি থানার একটি টিম জানতে পারে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে টিকাটুলি মোড়ের পাশে পাকা রাস্তার ওপর দুজন মাদক চোরা কারবারি অবস্থান করছেন। রুবেলকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যজন কৌশলে পালিয়ে যান। তার ব্যবহৃত প্রাইভেট কার ও দেহ তল্লাশি করে 25 কেজি 100 গ্রাম গাঁজা পাওয়া যায়। প্রাইভেট কার ও রুবেলের ফিচার ফোন জব্দ করা হয়েছে, উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। পুলিশ জানিয়েছে, রুবেল দীর্ঘদিন ধরে মাদক চোরা কারবারিতে জড়িত।
দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা নিয়ে এসে ঢাকায় বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরে আজকে হে আমার বিয়ারে হাততালি দাও সোনার ময়না রে। ইউটিউবার, অভিনেতার গায়ক হিসেবে পরিচিত তামিম মৃধা এখন শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ের চেয়ে তিনি বেশি সময় দিচ্ছেন ধর্মকর্মে। পরিবর্তন এসেছে তার জীবনধারাতেও। লম্বা দাড়ি রেখেছেন আর ইসলামিক বিষয় কন্টেন্টে তাকে দেখা যাচ্ছে নিয়মিতই। সম্প্রতি তিনি উমরা পালনে সৌদি আরবে গেছেন। কাবাঘরের সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করে জানালেন নিজের হৃদয়ের কথা। তামিম লিখেছেন, অনেকেই জানতে চান এখন তার রিজিক কেমন। আর তিনি ভাবেন রিজিক মানে শুধু অর্থ নয়, ঘুমানো, হাঁটা, কথা বলা, শান্তি পাওয়া আর সন্তুষ্ট থাকা, এগুলোই আসল রিজিক। আর সেই রিজিক নিয়েই প্রিয় জায়গায় আল্লাহকে সন্তুষ্ট করতে পারছেন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। পোস্টে তিনি দোয়া করে লিখেছেন, আল্লাহ যেন অন্তত একবার সবার তৌফিক দেয় এই জায়গায় আসার। ধর্মকর্ম আর আত্মিক শান্তির এই পথে হাঁটছেন তামিম। তার জীবনের এই পরিবর্তন ছুঁয়ে যাচ্ছে অনেক ভক্তের হৃদয়ও। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩,৭৪১ জনের। এর মধ্যে ১,২০২ জন প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়, যা ৩২% বেশি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ মাসিক দুর্ঘটনা প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে। বিআরটিএ এর তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই ৮ মাসে দেশে সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ৩,৯৪৩টি। এসব দুর্ঘটনায় আহত ৪,৫৯৮ জন। আর গত বছর দেশে সড়ক দুর্ঘটনায় ৫,৩৮০ মানুষের মৃত্যু হয়েছিল। দেশে গত কয়েক বছর মোটরসাইকেল দুর্ঘটনা ও হতাহতের ঘটনা বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। এজন্য বাহনটির সংখ্যা বৃদ্ধি পাওয়াকে দায়ী করছেন সড়ক দুর্ঘটনা বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর শামসুল হক গণমাধ্যমকে বলেন, দেশে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বর্তমানে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে মোটরসাইকেল। পৃথিবীর অনেক দেশে এখন মোটরসাইকেল ব্যবহার সীমিত করেছে, বাংলাদেশেরও সেই পথে অগ্রসর হওয়া উচিত। বাংলাদেশ দক্ষিণাঞ্চলের প্রাচীন ঐতিহ্যবাহী জনপদ বরিশাল। কিন্তু এই নামটা কোথা থেকে এলো জানেন কি? ইতিহাস ঘেঁটে পাওয়া যায় একের পর এক চমকপ্রদ তথ্য, যার ভেতর লুকিয়ে আছে নদী, নৌকা আর প্রাচীন সমাজ সংস্কৃতির গল্প। স্থানীয় ইতিহাসবিদদের মতে বরিশাল নামের মূল উৎস বড় এবং ইসলাম শব্দের মিশ্রণ থেকে। আবার কারো কারো মতে এই অঞ্চলে ঘনবসতিপূর্ণ নদী বিধৌত এলাকায় প্রচুর বাড়ি বা বসতি গড়ে ওঠায় এর নাম হয়েছিল বারিশাল, যা পরে উচ্চারণ বদলে হয় বরিশাল। তবে আরেকটি কিংবদন্তিতে শোনা যায় মোগল আমলে এখানে নৌচালনা ও নৌবাণিজ্যের দারুণ প্রসার ঘটে। সে সময় এই অঞ্চলকে বলা হতো বরিশালা, যার অর্থ বড় আকারের শালকাঠের নৌকা। সেই নৌকাই ধীরে ধীরে এই অঞ্চলের পরিচিতি পেয়ে যায় এবং যার নাম হয় বরিশাল। ঐতিহাসিক দলিল বলছে ১৭০০ শতকে বরিশাল ছিল এক অরণ্য ঘেরা জনপদ। তখন এই অঞ্চলের জমিদার ও স্থানীয় ব্যবসায়ীরা নদীর ধারে ঘাট তৈরি করে নৌবাণিজ্য চালাতেন। সেই বন্দরঘাট থেকেই নাম ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। আজকের দিনে বরিশাল শুধু একটি প্রশাসনিক বিভাগ নয়, বরং বাংলার ভেনিস খ্যাত জল নদী ঘেরা এক মনোমুগ্ধকর শহর। কিন্তু নামের আড়ালে লুকিয়ে থাকা সেই ইতিহাস আজও স্থানীয়দের কাছে এক গর্বের সম্পদ। ইবেলির এই রাসেল এবং শামীমা নাসরিন যারা আছেন তাদেরকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড সাথে ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত এই রায় দেয়। দণ্ডের পাশাপাশি দুজনকে ১০,০০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বাদীপক্ষের আইনজীবী এইচ.এম. রুহুল আমিন মোল্লা বলেন, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাসভঙ্গ করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। ২০২৩ সালের ৭ই ডিসেম্বর আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের উপপুলিশ পরিদর্শক বাসুদেব সরকার পরের বছরের ২৭শে মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে একই বছরের ৯ ডিসেম্বর অভিযোগ গঠন করে আদালত। ৩ জনের সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় দেয়। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার উদ্দেশ্যে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কোম্পানি তৈরি করে গ্রাহকদের সাথে প্রতারণা করেছেন। সুপরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন।
বিভিন্ন সময় কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেন। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী 11টি মোটরসাইকেল কেনার জন্য 23 লাখ টাকা প্রদান করেন। ইভ্যালি কোম্পানি থেকে 7 থেকে 30 দিনের মধ্যে পণ্য সরবরাহ করার কথা থাকলেও তারা পণ্য সরবরাহ না করে উল্টো ছল চাতুরির আশ্রয় নিয়ে বাদীর টাকা আত্মসাৎ করেছে। উত্তর পূর্ব আফ্রিকা দেশ ইরিত্রিয়ায় এখন প্রেম ভালোবাসার হিসাবও সরকার করে দিচ্ছে। নতুন কথিত ফতোয়া অনুযায়ী পুরুষদের অন্তত 2টো বিয়ে করতেই হবে। এক বিয়ে করে শান্তিতে থাকলে হবে না, সরাসরি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। শুধু পুরুষ নয়, বউয়েরও দায় আছে। যদি কোনো স্ত্রী স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দেন তাহলে তাকেও জেল। অর্থাৎ তুমি আমার, শুধু আমার বলার দিন শেষ। এখন হবে তুমি আমার, সাথে আরো একজনেরও। দেশের পরিস্থিতি নাকি ন্যাক্কারজনকভাবে রোমান্টিক। যুদ্ধের পর পুরুষ কমে গেছে, তাই সরকারের মাথায় এসেছে এই মহা সমাধান। যেন বলছে, একটা গাছে যদি একটা দোলনা বাঁধা থাকে, পাশেই আরেকটা বাঁধতেই হবে, না হলে কাঠুরিয়ার জেল। 64 লাখ মানুষের দেশ ইরিত্রিয়ায় এখন সামাজিক সমীকরণ দাঁড়িয়েছে এরকম: ছেলেরা বিয়ে না করলে জেলে, মেয়েরা বাধা দিলে জেলে, আর শ্বশুর শাশুড়িরা বাকি নাটক দেখবে ফ্রি। সোশ্যাল মিডিয়ায় অবশ্য হাসাহাসি থামছেই না। অনেকে বলছে, বাংলাদেশে যদি এই আইন হতো তবে জেলের ভেতর গিজগিজ করত জামাইরা। আসলে পুরো ঘটনাই ভুয়া নিউজ আর গুজবের ফসল। তবে এই কথা মানতেই হবে, গুজব যদি সিনেমা হতো তাহলে নাম হতো 2 বউ না হলে জেলখানা, ইরিত্রিয়ান লাভ স্টোরি। স্বামী কর্মস্থলে পৌঁছাতে না পৌঁছাতেই শালিকে নিয়ে দুলাভাই উধাও হয়ে যায়। একে অন্যের বোনকে নিয়ে পালালেন শ্যালক দুলাভাই। স্ত্রীর কাছে লুকিয়ে দীর্ঘদিন ধরে শ্যালিকার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন স্বামী। শেষ পর্যন্ত শ্যালিকাকে নিয়েই পালিয়ে যান তিনি। গত 23 আগস্ট এই ঘটনা ঘটলেও সম্প্রতি বিষয়টি সামনে এসেছে। এমন ঘটনার প্রতিশোধ নিতে দুলাভাইয়ের বোনকে নিয়ে আবারও পালিয়ে যান শ্যালক। ভারতের উত্তরপ্রদেশের বরেলির দেওরানিয়ান থানা এলাকার কমলুপুর গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। শেষ পর্যন্ত মঙ্গলবার উভয় পরিবারের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়। কমলুপুর গ্রামের বাসিন্দা কেশব কুমার 6 বছর আগে বিয়ে করেন। বর্তমানে তার 2টি সন্তানও রয়েছে। কিন্তু সম্প্রতি শালিকা কল্পনার সাথে সম্পর্কে জড়ান তিনি। গত 23 আগস্ট 19 বছর বয়সী কল্পনাকে নিয়ে সে পালিয়ে যায়। এতে উভয় পক্ষের লোকজন তাদের খোঁজে তল্লাশি শুরু করে। তবে এই ঘটনায় পরের দিন কেশবের 19 বছর বয়সী বোনকে নিয়ে ঘর ছাড়েন কেশবের শ্যালক রবীন্দ্র। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, 2 যুগল পরপর পালিয়ে যাওয়ার ঘটনায় উভয় পরিবারই হতবাক। দুপক্ষ থেকেই নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ তদন্তে নেমে গত 14 এবং 15 সেপ্টেম্বর তাদের খুঁজে বের করে এবং পরিবারের মধ্যস্থতায় এ সমাধান করে। পুলিশ কর্মকর্তা অরুণ কুমার শ্রীবাস্তব জানান, পালিয়ে যাওয়া যুগলদের খুঁজে বের করার পর সমস্যা সমাধানের জন্য 2 পরিবারের সদস্যরা থানায় আসেন। তবে তাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। উভয় পরিবারই যুগলদের সম্পর্ক মেনে নিয়েছে। বাংলাদেশে একটি যুগপৎ আন্দোলন সৃষ্টি হবে, আরেকটি জুলাই অভ্যুত্থান হবে। এই জুলাইয়ের মাধ্যমে সকল প্রকারের চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুন খারাপি সবগুলোকে কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। আগামী সংসদে ইসলামকে আমরা ক্ষমতা নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ 2008 সাল থেকে বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি করে আসছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা নিজেদেরকে বড় দল বলে দাবি করছেন, তাদের স্থায়ী কমিটির কিছু সদস্যরা বলতেছেন যে পিয়ার কি খায় না মাথা দেয় এটা আমরা কেউ জানি না, বুঝি না। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, বাংলাদেশের 91টারও বেশি রাষ্ট্রে পিয়ার পদ্ধতি ব্যবস্থা চালু হয়েছে, ঠিক না? আর আপনি এত বড় দলের নেতা হয়েও আপনি পিয়ার বুঝেন না, আপনি রাজনীতি থেকে পদত্যাগ করা উচিত, ঠিক না? আমার শেষ কথা বলে আমি বক্তব্য শেষ করছি। নির্বাচন কমিশন আমাদের নেতাদেরকে কমিশনের মধ্যে ঐক্যবদ্ধ কমিশনে বলতেছেন যে আপনারা পিয়ার বলে চিল্লাচ্ছেন কেন, যে পিয়ার তো বাংলাদেশ সংবিধানে নেই। আমি বলতে চাই, যে কোনো সরকার পতনের পরে তত্ত্বাবধায়ক সরকার মাত্র 3 মাসের মধ্যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়ার কথা, ঠিক না? সেক্ষেত্রে আপনিও তো সংবিধানের মধ্যে নেই, আপনিও তো 3 মাস ওভার করে ফেলেছেন, ঠিক না? আমরা
চাই এই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন। 24-এর গণ অভ্যুত্থান শুধুমাত্র নির্বাচনের জন্যই হয় নাই, 24-এর অভ্যুত্থান একটি সামগ্রিক পরিবর্তনের জন্য হয়েছিল। আশা করেছিলাম আমরা রাষ্ট্রের সংস্কার হবে, সংবিধানের সংস্কার হবে এবং বর্তমান প্রচলিত যেই শেখ হাসিনার গুণাদারা সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলছে, আমরা চেয়েছিলাম এটার একটা পরিবর্তন হবে এবং সংস্কার হবে। কিন্তু আমরা দেখতে পেলাম বর্তমান সরকার 1 বছরের উপরে ক্ষমতা আসার পরেও এখন পর্যন্ত কোনো রকম পরিবর্তন করতে পারে নাই, এখন পর্যন্ত গণহত্যাকারীদের বিচার করতে পারে নাই। আমরা এখনো দেখি গর্ত থেকে বেরিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করে, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করে। প্রশাসন জানে না আওয়ামী লীগ দিয়ে মিছিল করে, এটা হতেই পারে না। প্রশাসনের উপর বাচ্চা প্রশাসন এখন পর্যন্ত তাদের বিচার করতে পারে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা টিকটক করে রিলস বানায় একাই দিয়ে ঘুরে ঘুরে। আইন উপদেষ্টার আগে পোস্ট দেখেছি ফেসবুকে, আমি আইনের মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে এটা করবো ওটা করবো, কিন্তু এখন দেখি সব ফেসবুকে এসে নিন্দা জানায়, সব বিচার চায় ফেসবুকে এসে। আমরা বিচারটা করবে কে দেশে? আমরা আইন উপদেষ্টার স্বরাষ্ট্র উপদেষ্টার বলতে একটাই, যদি আপনারা দায়িত্ব পালন করতে পারেন করেন, আর নয় নেমে যান, আর নয় আইনের বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করেন এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে যদি প্রতিশ্রুতি না দিতে পারেন, সেই মাঠ তৈরি করতে না পারেন, ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে না। যদি বিয়ের পদ্ধতিতে নির্বাচন না হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমমনা দল আছে, তারা নির্বাচনে যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ, 2024 সালের জুলাই মাসে দেখেছেন যখন ছাত্র জনতা ব্লকেট দিয়েছিল, রাস্তার পাশে পাশে লেখা ছিল সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। তার মানে জুলাই আন্দোলনে এদেশের শিশু, বাচ্চা, তরুণ এবং যুবকরা যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেটা ছিল রাষ্ট্র সংস্কারের জন্য। কিন্তু গত 1-1.5 বছরে আমরা কোন রাষ্ট্র সংস্কার দেখতে পাই নাই। আওয়ামী লীগের সময় এদেশে একটি বড় রাজনৈতিক দল বলেছিল তারা কখনো সরকারে তারা জাতীয় সরকার গঠন করবে। জাতীয় সরকারের 5 তারিখের পরে আমরা যে রূপরেখা দেখেছি, ওই রকম জাতীয় সরকার আওয়ামী লীগও গঠন করেছিল। আওয়ামী লীগের রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ বিভিন্ন ছোট ছোট দলকে একটা আসন, 2টা আসন ছেড়ে দিয়ে সেই সরকার গঠন করেছিল। বর্তমানে এই ফর্মুলা যারা জাতীয় সরকারের কথা বলেন, তাহলে এই ফর্মুলা আওয়ামী লীগ জাতীয় সরকার গঠন করেছিল। আপনারা জানেন গত 5ই আগস্ট 2000 পর থেকে 1400 পর থেকে বর্তমান এই সরকারের কথা ছিলেন, এই সরকার জুলাই সনদের আইনি ভিত্তি প্রণয়ন করবেন এবং এদেশে এমন একটি নির্বাচন উপহার দেবেন যে নির্বাচনের পরবর্তীতে আর ফ্যাসিস্ট তৈরি হবে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল সত্য, আজকে জুলাই সনদ নিয়ে তাল বাহানা করা হচ্ছে। আজকের নির্বাচনে পেয়ার পদ্ধতি নিয়ে তাল বাহানা করা হচ্ছে। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, যারা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তাল বাহানা করছেন, পেয়ার পদ্ধতি নিয়ে তাল বাহানা করছেন, তাদেরকে সতর্ক করতে চাই। ওই টাকসুর নির্বাচনের দিকে খেয়াল করুন, কি কঠিন বিরোধী হয়েছে। আগামী নির্বাচনে তাল বাহানা করলেন, আপনাদের চেয়ে কঠিন বিরোধী হবে ইনশাআল্লাহ। ও আমার রাজপথের সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আজকে বর্তমান অন্তর্বর্তী সরকার, এই সরকার ছিল বাংলাদেশের 18 কোটি জনতার সরকার। কিন্তু আমরা কেমন দেখতে পাই, এই সরকার একটি দল, একটি গোষ্ঠীর উপরে নতজানু হয়ে এরা বাংলাদেশের সমস্ত মানুষকে উপেক্ষা করে কেমন যেন যা চায় তাই করতে চায়। আপনারা জানেন মসজিদে আকসা আমাদের আবেগ, আপনারা জানেন গাজা আমাদের আবেগ। বায়তুল মাকদিসের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যদি একটা কুকুরও দাঁড়ায়,
ওই কুকুরের পক্ষে আমরা আছি, কিন্তু ইসরায়েলের বিপক্ষে যদি কোনো মানুষ হয়, কুকুরের আমাদের কাছে দাম থাকবে, তারা আমাদের কাছে তথ্য নিকৃষ্ট। আমাদের দাবি এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আপনারা জানেন পিআর সিস্টেমে নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 10 এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশ লিখিতভাবে ঐক্যমত্য কমিশনে আমরা পিআর সিস্টেম নির্বাচনের দাবিতে আমরা লিখিত শীট আমরা দিয়েছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে। পিআর সিস্টেম নির্বাচনের ফায়দা কি, উপকারিতা কি, এ বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলতে জেনে গিয়েছে। এমনকি বর্তমান জরিপে দেখা যায় 80% জনগণ পিআর এর পক্ষে। পিআর এর বিপক্ষে কিছু নাই তাই বলবো না। ঔষধ যখন সেবন করি সেখানে লেখা থাকে এর প্রতিক্রিয়া কি, সাইড এফেক্ট কি আছে। পিআর এর ব্যাপারে দুই একটা সাইড এফেক্ট নাই তাই বলবো না, কিন্তু দেখতে অধিকাংশ ভালো না মন্দ। যদি পিআর এর খারাপ থাকে 1%, ভালো 99%। পিআর এর বিপক্ষে যে বক্তব্য দেওয়া যায় 2%, তাহলে পক্ষে বক্তব্য দেওয়া যায় 98%। পিআর এর ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি, কাকে ভোট দিবেন, কে নির্বাচিত হবে, এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন। স্থিতিশীল গভর্নমেন্ট হবে না, স্থিতিশীল সরকার হবে না। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ধরে না আজকে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানে যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে, সংখ্যাগরিষ্ঠ না পায়, তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে? সেটা দুর্বল বানাবে। যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্টে তো দুর্বলই হয়। তাই বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব। আর পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না, কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন, উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 270-এর উপরে। তাতে এককভাবে সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়? বরং আর ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে। পিআর সিস্টেম নির্বাচনের ব্যাপারে তো খোদ বিএনপি বক্তব্য দিয়েছেন, কি বলছেন? তিনি জাতীয় সংসদ গঠন করবেন, জাতীয় সরকার গঠন করবেন। পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, এই জাতির দাবি। যদি আপনারা মনে করেন যে ঐক্যবদ্ধ কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন, সহজ কথা, আপনার গণভোট দেন, রেফারেন্ডাম দেন। যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি। আর যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না। অন্তর্বর্তী সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ। যদি আপনি কোনো অবস্থাতে আগেই বলেছেন বক্তাগণ উপরের ইঙ্গিত, যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর সিস্টেম নির্বাচন দিতে গড়িমসি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআর সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য। জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে। যদি তা না করে সংস্কার করতে হবে। যদি এইগুলি আপনি না করেন, শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন, আপনি নিরাপত্তা হারিয়ে ফেলবেন। কাজে আসুন আমরা সম্মিলিতভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব। আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই, আন্দোলনের আগে সরকার এটা গ্রহণ করবে। আর প্রাইমারি স্কুলে
ড্যান্স এবং গান শিক্ষার জন্য ওস্তাদ দিবেন, শিক্ষক দিবেন। কেন, কিসের জন্য? গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এটা সংস্কৃতি না। যদি আপনাদের সমস্ত পরিবার, বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে, বেঈমান হয়ে থাকে, তাদের জন্য গান এবং গানের টিচার দিতে পারেন। যদি ব্রাহ্মণ ভাষার মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গানের টিচার দেওয়া যাবে না। এদেশে টুপিওয়ালাদের, দাড়িওয়ালাদের, মুসলমানদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে গানের টিচার দিবেন। গানের টিচারের প্রয়োজনটা কি? সেখানে ইংলিশ টিচার দেন, কম্পিউটার টিচার দেন। আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই। সেখান থেকে আর মানুষ ঘুরতেছে না, ইউনিভার্সিটির চান্স পায় না, মেডিকেলে চান্স পায় না, কোনো জায়গায় চান্স পাচ্ছে না। এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ঢেলে সাজাবার জন্য ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দিতে হবে এবং কোনো অবস্থাতেই সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না। যদি দিতে চান আপনার গদি, আপনার মসনদ উৎখাত করবে ইনশাআল্লাহ। ভাই এনে কথা বলা যাবে না। মামলা তো খেয়েছেন, আপনি কত টাকা মামলা খেয়েছেন সেটা তো ৬,০০০ টাকার আমরা মামলা দেখেছি। দিয়েছে, ৬,০০০ টাকা। এই কথাটা বললে তো আর সমস্যা নেই। সমস্যা তো বুঝবেন না স্যার, কি জন্য মামলা খেয়েছেন? বিজ্ঞাপনের। বিজ্ঞাপনের জন্য? বিজ্ঞাপনের জন্য ৬,০০০ টাকার মামলা? দুই মাস লাগে না তো ভাই, একদিন লাগে, 2 দিন লাগে, 5 দিন লাগে, 10 দিন লাগে, সেটা 2 মাস পর্যন্ত যাইতে পারে না। আমরা তো 2 মাস আগে ফেলে হয়েছে, এটা তো এক সিরিয়ালের দাম 50-100 টাকারই একসাথে করতে আপনাকে তো লক্ষ্য রাখতে হবে না। আচ্ছা ঠিক আছে, শুধু বিজ্ঞাপনের মামলা দিচ্ছি, ট্যাক্স টোকনের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করলাম না আমি। বাসা কোথায়? মানে ঢাকায় কোথায় থাকে? ঢাকা নরসিংদী ঘোড়াশাল থাকে। আচ্ছা, ভোলা কোথায়? লালমোহন ভোলা? লালমোহন ভোলা। ভাই এনে কথা বলা যাবে না। মামলা তো খেয়েছেন, আপনি কত টাকা মামলা খেয়েছেন সেটা তো ৬,০০০ টাকার আমরা মামলা দেখেছি। দিয়েছে, ৬,০০০ টাকা। এই কথাটা বললে তো আর সমস্যা নেই। সমস্যা তো বুঝবেন না স্যার, কি জন্য মামলা খেয়েছেন? বিজ্ঞাপনের। বিজ্ঞাপনের জন্য? বিজ্ঞাপনের জন্য ৬,০০০ টাকার মামলা? একটা ছিল মোটরসাইকেল, ওনার হেলমেট ছিল না, পিছনের পিলিয়নের হেলমেট ছিল না, প্লাস ওনারা বড় ধরনের মালামাল ক্যারি করতেছিল। শুধুমাত্র হেলমেটের কারণে এটা করা হয়নি, ওনার মালামালটা মানে রিক্সি ছিল আর কি, যে কোনো পাশে যে কোনো কাউকে লাগানোর মতন অবস্থায় ছিল, এই কারণে ওনাকে একটা হেলমেটের মামলা দেওয়া হয়েছে। আর 2টা কাভার্ড ভ্যান, যাকে আমরা ডেলিভারি ভ্যান বলি,
এনাদের এক বিজ্ঞাপনের অনুমতি ছিল না, যার কারণে বিজ্ঞাপনের অনুমতিবিহীন গাড়িকে মামলা দেওয়া হয়েছে। প্লাস কিছু ট্রাক বা কাভার্ড ভ্যান অনেক গাড়ি আটকানো হয়েছে, তাদেরকে সতর্কতামূলক বা দিক নির্দেশনামূলক ডিএমপিতে বর্তমান আইন, যেমন অনেক জায়গায় সিগন্যালের ট্রাফিক নিয়ন্ত্রিত হচ্ছে, সিগন্যাল কীভাবে মানতে হবে এরকম বিষয় মামলা দেওয়াই তো সব থেকে বড় কথা না। সতর্কতামূলক বার্তা দিয়েছি, ওনারাও কথা দিয়েছেন যে এখন থেকে আইন মানার চেষ্টা করবেন। আপনাদের সামনে এই যে এক মিনি ট্রাককে আমরা সতর্কতামূলক একটা বার্তা দিলাম, উনি আমাদের কথা দিয়েছে যে উনি মালামাল। ভারতের কেরালায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক খেকো অ্যামিবা সংক্রমণ। এবছর এখনো পর্যন্ত 61টি সংক্রমণ রেকর্ড হয়েছে এবং গত কয়েক সপ্তাহে অন্তত 19 জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে 3 মাসের শিশু থেকে শুরু করে 91 বছরের প্রবীণও আছে। সংক্রমণটি নেগেলেরিয়া ফাউলেরি নামক অ্যামিবার কারণে হয়, যা সাধারণত গরম ও স্থির স্বাদু পানিতে পাওয়া যায়। এটি নাক দিয়ে শরীরে প্রবেশ করে মস্তিষ্কে সংক্রমণ ঘটায়, তবে এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না। এর লক্ষণে মাথা ব্যথা, জ্বর, বমি বমি ভাব, যা প্রাথমিকভাবে ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিসের মতো দেখা দেয়। এতে রোগ শনাক্ত করতে দেরি হয় এবং মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। এতে সতর্ক থাকতে হলে গরমের সময় স্থির পানিতে সাঁতার, ডাইভিং বা গোসল এড়িয়ে চলতে হবে। চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে দ্রুত শনাক্তকরণ ও অ্যান্টি মাইক্রোবিয়াল ব্যবহারের মাধ্যমে রোগীর বাঁচার সম্ভাবনা থাকে। গরুর ভুঁড়ি কিংবা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি হচ্ছে পায়েস। শুনতে অবাক লাগলেও এটাই এখন ভাইরাল নেট দুনিয়ায়। সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুস্তিগাছা গ্রামের 2 ভাই আশরাফুল ইসলাম ও হারুনুর রশিদ এই ব্যতিক্রমী সুস্বাদু পায়েস রান্না করে রীতিমতো ভাইরাল। তাদের রান্না করা রেসিপি ইউটিউব সহ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 2 ভাই এসব ব্যতিক্রমী রেসিপি ফেসবুক, ইউটিউবে আপলোড করে মাসে আয় করছেন প্রায় লাখ টাকা। কখনো পাঙাশ মাছের পায়েস, কখনো গরুর ভুঁড়ির পায়েস, সজনে পাতার রুটি কিংবা ইলিশ মাছের রুটি সহ বিভিন্ন ভিন্নধর্মী সুস্বাদু রান্নার রেসিপি তৈরি করছেন 2 ভাই। রান্নার পর বিনামূল্যে প্রতিবেশী ও দূর দূরান্ত থেকে আসা মানুষকে খাওয়াচ্ছেন, আর প্রতিদিন রান্নার ভিডিও ফেসবুকে আপলোড করে মাসে লাখ টাকা আয় করছেন। তাদের এই রেসিপি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই। আশরাফুল ইসলাম বলেন, আমি মেকানিকের কাজ করি। ফেসবুক ভিডিও থেকে টাকা আয়ের বিষয়টি জানতে পেরে একটি ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট খুলি। প্রথম 6 মাসে কমেডি ভিডিও বানিয়ে তেমন একটা সাড়া পাইনি। পরে আমার ভাই হারুনুর রশিদকে নিয়ে রান্নার ভিডিও শুরু করি। ইতোমধ্যে ইলিশ মাছ ও সজনে পাতার রুটি এবং গরুর ভুঁড়ির পায়েস তৈরির ভিডিও ব্যাপক ভাইরাল। এতে মাসে প্রায় লাখ টাকা আয়। বেশি ইনকাম হলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে। আশরাফুলের সাথে রান্নায় যুক্ত হওয়া হারুনুর রশিদ ছোটবেলা থেকে রান্নায় পারদর্শী। হারুন বলেন, আশরাফুল ভাইয়ের কথা শুনে ব্যতিক্রমী রেসিপি তৈরি করতে শুরু করি। বিভিন্ন ভিন্নধর্মী সুস্বাদু রান্নার রেসিপি তৈরি করে ফেসবুক, ইউটিউবে আপলোড করেছি। এতে ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতে আরও ইউনিক রেসিপি তৈরির চেষ্টা করছি। আশরাফুল ও হারুনুর রশিদের মা কোহিনুর বেগম বলেন, 2 ছেলে ছোট থেকে অনেক কষ্ট করেছে। বর্তমানে বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করে ফেসবুক, ইউটিউবে প্রকাশ করছে, আর এর আয় থেকে সংসার চালিয়ে যাচ্ছে তারা। দেশজুড়ে এখন এক ভয়াল অস্থিরতার ঝড় বয়ে যাচ্ছে। রাজবাড়িতে নুরাল পাগলার দরবারে হামলা ও লাশ টেনে নিয়ে পোড়ানোর মর্মান্তিক দৃশ্য মানুষকে আতঙ্কে কাঁপিয়ে তুলেছে। হাটহাজারীতে মাদ্রাসা ইস্যুতে বিক্ষোভ ও অবরোধের পর 144 ধারা জারি হলেও উত্তেজনা থামেনি। টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, ঢাকাসহ বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগে জনমনে আরও ভয়ের সঞ্চার হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন, গ্রাম শহরে হরতাল, অবরোধের আগুনে গোটা দেশ যেন অগ্নিগর্ভ। এদিকে প্রতিদিন কোথাও না কোথাও খুন, গলা কাটা লাশ, শিশু হত্যা, ছিনতাই, ধর্ষণ, অপহরণ, একটির পর একটি ভয়ঙ্কর ঘটনা যেন রক্তাক্ত করছে দেশকে। রাত দিন লাশ উদ্ধার, হামলা ও অপরাধের খবর ছড়িয়ে পড়ায় মানুষ ঘর থেকে বের হতেও শঙ্কিত। অবনতিশীল পরিস্থিতি ঠেকাতে সরকার বিশেষ অভিযান, ব্লক রেইড, চিরুনি তল্লাশি চালানোর নির্দেশ দিলেও জনগণের মনে প্রশ্ন, আসলে কবে থামবে এই রক্তাক্ত বিশৃঙ্খলা?
পুলিশ বাহিনী কঠোর অবস্থানের আশ্বাস দিলেও সাধারণ মানুষের মনে ভয় আরও গভীর হচ্ছে। চারদিকে শুধু আতঙ্ক, অনিশ্চয়তা আর ভয়াল অশান্তির ঝড়। দেশ যেন ডুবে গেছে নিরাপত্তাহীনতার অন্ধকারে। এবার হয়তো বিদায় বলতে পারবেন আপনার চশমাকে, কারণ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক বিশেষ আই ড্রপ যা ফিরিয়ে দিতে পারে হারানো দৃষ্টিশক্তি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে এই ড্রপ ব্যবহারের মাত্র 1 ঘন্টা পরেই রোগীরা চোখের টেস্ট চার্টে আগের তুলনায় কয়েক লাইন বেশি পড়তে সক্ষম হয়েছেন। আর এই উন্নতি 2 বছর পর্যন্ত স্থায়ী থেকেছে। মূলত যারা প্রেস বায়োপিয়া বা বয়সজনিত দূরদৃষ্টি সমস্যায় ভুগছেন তারাই সবচেয়ে বেশি উপকৃত হবেন। সাধারণত 40 বছরের পর থেকে এই সমস্যা দেখা দেয়। 766 জনকে নিয়ে করা গবেষণায় 1% পিলোকার্পিন ব্যবহারকারীদের মধ্যে 99% রোগী সর্বোত্তম নিকট দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। অন্য গ্রুপগুলোতে উন্নতি ছিল চোখে পড়ার মতো, তবে পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, যেমন সাময়িক ঝাপসা দেখা, জ্বালা পোড়া আর মাথা ব্যথা। বিশেষজ্ঞরা বলছেন এই চোখের ড্রপ হতে পারে ভবিষ্যতে চশমা বা অস্ত্রোপচারের বিকল্প সমাধান। তবে আরো বড় আকারে গবেষণা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে এবং জুলাই সনদের আলোকেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, অগাস্ট মাসের 5 তারিখে ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলন শুধুমাত্র হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, বরং ওই হিন্দুস্তানের বিরুদ্ধে ছিল, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিল। বাংলাদেশের একমাত্র শত্রু ভারতীয় আধিপত্যবাদ। আমরা দেখেছি এই দেশের রাজনীতিতে একটি নোংরা হস্তক্ষেপ করে চলেছে এই ভারতীয় এবং ভারতীয় আধিপত্যবাদ। আমরা পক্ষ থেকে এই সরকারকে সাক্ষীকে বলতে চাই, সব সবার জন্য রাজনীতি করেছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, তাদের পৃষ্ঠটাক ভেঙে দিতে বজ্রকণ্ঠ ব্যবহার করছে। আমরা সারা দেশে পদাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছি। সেই ঘোষণার প্রেক্ষিতে রাজধানী জুড়ে আমাদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের পুরুষ, ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে যিনি আজীবন লড়াই করেছেন, আধিপত্যবাদী প্রাণ পুরুষ মজলুম জনতা শফিল এবং প্রধানের সুযোগ্য পুত্র গণমানুষের নেতা ডাক্তার আগামী দিনের ভবিষ্যৎ শফিল এবং প্রধানের সুযোগ্য পুত্র রাশেদ প্রধান। আমরা শুনে আপনাদের জানাতে চাই, আমরা 7 দফা দাবি আপনাদের সামনে পেশ করেছি। এই 7 দফা দাবি মেনে নিয়ে অনতিবিলম্বে সকল রাজনৈতিক সংগঠনের দাবি মেনে নিয়ে আমরা যেন আগামী দিনে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণের মধ্য দিয়ে ভারতের আধিপত্যবাদ মুক্ত একটি নির্বাচন প্রত্যাশা করতে পারি। 1980 সালে 6 এপ্রিল জাতীয় প্রতিষ্ঠা করার দিন উচ্চারণ করেছিলেন বাংলাদেশের প্রধান শত্রু, প্রধান দুশ্মন হিন্দুস্তান এবং দ্বিতীয় দুশ্মন ভারত। আর কথা বাড়াতে চাই না, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন দলের ভাইস প্রেসিডেন্ট মরম সকল আলম প্রধানের উত্তর শুনে জাগপা নেতা জনাব রাশেদ প্রধান। জনাব রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, বাংলাদেশের বীর জনতা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার নতুন করে কোনো কিছু নাই, কথাবার্তা পরিষ্কার করে বলতে চাই। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ার জন্য এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটার পরিকল্পনাহীনভাবে যেই জুলাই সনদ উপস্থাপন করা হচ্ছে তাকে আমরা তীব্র নিন্দা এবং প্রত্যাখ্যান করছি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই,
জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে এবং জুলাই সনদের আলোকেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, অগাস্ট মাসের 5 তারিখে ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলন শুধুমাত্র হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, বরং ওই হিন্দুস্তানের বিরুদ্ধে ছিল, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিল, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। এই নতুন বাংলাদেশে আমরা নতুন করে আর কোন ভারতীয় চক্রান্ত দেখতে চাই না এবং মেনে নেব না ইনশাআল্লাহ। স্বৈরাচারহীন বাংলাদেশ করার জন্য, নতুন বাংলাদেশ করার জন্য আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যতীত আর কোনো গতি নাই। অতএব উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আমরা জাতীয় নির্বাচনের কালো টাকার ব্যবহার দেখতে চাই না, পেশি শক্তির ব্যবহার দেখতে চাই না, নমিনেশন বাণিজ্য দেখতে চাই না। পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জনতার সরকার আমরা গঠন করতে চাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনাদের কোনো জোরালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। কথাবার্তা পরিষ্কার, দিল্লি সরকারকে চাপ দিন, কূটনৈতিক আলোচনা করুন, হাসিনাকে ফিরিয়ে আনুন, ফাঁসি কাস্টে তাকে দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় রয়েছে। একই সাথে সাথে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলীয় জোটের গণহত্যাকারী দোষর যারা ছিল সকলের অপরাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই। ওই শেখ হাসিনা যেভাবে করে দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল, সেখান থেকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই। 3 দিনের কর্মসূচির প্রথম দিন আজকে বিক্ষোভ মিছিল হয়েছে। আগামীকাল 7টি বিভাগীয় শহরে গণসংযোগ হবে জাকপার পক্ষ থেকে এবং 26 তারিখ সকল সাংগঠনিক জেলায় জাকপার 7 দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল হবে। সারা দেশব্যাপীকে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে আমন্ত্রণ জানিয়ে ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন এবং বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে আমি আজকের মতো এশিয়া দেশ পূর্ব তিমুরে তীব্র বিক্ষোভে পিছু হটতে বাধ্য হলো সরকার। আইন প্রণেতাদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সিদ্ধান্তকে ঘিরে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। হাজার হাজার মানুষ সড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন, এমনকি সরকারি গাড়িতেও আগুন ধরিয়ে দেন। ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। প্রচণ্ড চাপের মুখে অবশেষে এমপিদের জন্য বিনামূল্যে গাড়ি কেনার পরিকল্পনা বাতিল করে সরকার। কিন্তু এখানেই শেষ নয়, রাজধানী দিল্লিতে পরের দিনও হাজারো মানুষ রাস্তায় নামেন। আন্দোলন ছড়িয়ে পড়ে এমপিদের আজীবন পেনশন বাতিলের দাবিতেও। দেশটির এমপিদের বার্ষিক বেতন $36,000, যা সাধারণত মানুষের গড় আয়ের 12 গুণ। জনগণ বলছে, শিক্ষা, পানি আর স্যানিটেশনের মতো মৌলিক চাহিদা পূরণের সুযোগ সুবিধা নেই, অথচ এমপিরা বিলাসবহুল টয়োটা প্রাডো কিনতে মরিয়া। পূর্ব তিমুর দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র রাষ্ট্র হলেও তুলনামূলকভাবে গণতন্ত্রের উদাহরণ হিসেবে বিবেচিত হয়। আর সেই গণতন্ত্রের শক্তি এবার থামিয়ে দিল এমপিদের বিলাসবহুল গাড়ির পরিকল্পনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা 3য় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন। ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে বুধবার রাতে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা 3য় চার্লস ও রানী ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত লাভার্স নট টিয়ারা পরে আসেন প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন। মাথার এই মুকুট প্রিন্সেস ডায়ানার খুবই প্রিয় ছিল। তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে মুকুটটি পরেছিলেন। শাশুড়ির কাছ থেকেই কেট ওই অলংকার পেয়েছেন। কেট নিজেও এর আগে একাধিক অনুষ্ঠানে এই মুকুটটি পরেছেন। এরাতে কেট উজ্জ্বল সোনালী রঙের একটি গাউন পরে নৈশভোজে আসেন। তার গাউন জুড়ে ছিল হাতে কাজের নিখুঁত নকশা। গাউনটি ব্রিটিশ ডিজাইনার ফিলিপা লেপলির নকশা করা। স্বামী ব্রিটিশ রাজ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স অফ ওয়েলসের সাথে সেন্ট জর্জেস হলে প্রবেশ করেন কেট। এই সাজ পোশাকে তিনি সেখানে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছিলেন। ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্যবাহী অলংকারের একটি লাভার্স নট টিয়ারা। এটি তৈরি করা হয় 1914 সালে ব্রিটিশ রানী মেরির জন্য। তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের দাদি ছিলেন। প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ মুকুটটি ডায়ানাকে দিয়েছিলেন। নৈশভোজের টেবিলে কেটের আসন ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ডান পাশে। ট্রাম্পের বাঁ পাশে বসেছিলেন রাজা 3য় চার্লস।
নৈশভোজ শুরুর আগে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প প্রিন্স উইলিয়ামের প্রশংসা করেন। ট্রাম্প বলেন, ভবিষ্যতে প্রিন্স উইলিয়াম হবেন অসাধারণ সফল নেতা। প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিনকে তিনি আখ্যা দেন দীপ্তিময়, সুস্বাস্থ্যের অধিকারী ও সুন্দরী হিসেবে। আধুনিককালে ট্রাম্পই প্রথম কোনো নির্বাচিত রাজনীতিক যিনি দ্বিতীয়বার ব্রিটিশ রাজার আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য এসেছেন। এর আগে 2019 সালে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে এসেছেন। ঢাকা বাংলাদেশের রাজধানী, লক্ষ মানুষের স্বপ্নের শহর। কিন্তু জানেন কি, এই শহরের নামের পেছনে লুকিয়ে আছে রহস্য, কাহিনী আর কিংবদন্তি। ১৬১০ সাল মোগল সুবাদার ইসলাম খান বাংলার রাজধানী হিসেবে ঢাকাকে ঘোষণা করলেন। রাজধানী ঘোষণার সেই মুহূর্তে শহর জুড়ে একযোগে বেজে উঠল ঢাক, ঢাকের শব্দে কেঁপে উঠল আকাশ বাতাস। অনেকে বলেন সেই ঐতিহাসিক ঢাক বাজনার দিন থেকেই নাম হয়ে যায় ঢাকা।
তবে এখানেই শেষ নয়, অন্য আরেক কিংবদন্তি আরও রহস্যময়। ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন ঢাকেশ্বরী মন্দির। অনেকেই বিশ্বাস করেন দেবীর আশীর্বাদে গড়া এই শহরের নাম এসেছে মন্দির থেকেই, ঢাকেশ্বরী থেকে ঢাকা। আরেকটি লোককাহিনী বলছে, একসময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা, মানুষ তখন বলতো এটা ঢাকা বন। সময়ের পরিক্রমায় বন হারিয়ে গেলেও নাম রয়ে গেল ঢাকা। কোনটা সত্যি? ইতিহাসবিদরাও এ নিয়ে একমত নন। কারো কারো মতে ঢাক বাজানোতেই আসল সূত্র, কারো মতে ঢাকেশ্বরী দেবী, আর সাধারণ মানুষ এখনো মজা করে বলেন ঢাকা মানেই ঢাকা রহস্য। আজকে ঢাকা 400 বছরের পুরনো ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এক অনন্য শহর হিসেবে। তবে নামের পেছনে সেই রহস্য এক। নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন, আহত অন্তত 5 জন। বৃহস্পতিবার ভোর 5টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। স্থানীয়রা জানায়, আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় গ্রুপের মধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন। সংঘর্ষে নিহত ইদন মিয়া মুরাদনগর গ্রামের বাসিন্দা ও 7 নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আল আমিন মারুফের বাবা। প্রাথমিকভাবে আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। স্থানীয়রা জানায়, গত বছর 5ই আগস্টের পর দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় বিভাজন তৈরি হয়। জানা যায়, নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার একই কমিটির সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া পরস্পর বিরোধে জড়ায়। পাশাপাশি দলীয় কর্মসূচিতেও তারা আলাদা ভূমিকা পালন করে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বিএনপিদের বহিষ্কৃত সদস্য সচিব কাইয়ুমের নেতৃত্বে মুরাদনগর গ্রামে অস্ত্র, ভাড়াটে সন্ত্রাসী ও আওয়ামী লীগের লোকজন দিয়ে হামলা করা হয়। হামলার প্রতিবাদে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলেছে। অভিযোগ নিয়ে জানতে ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব কাইয়ুম মিয়াকে কল দেয়া হলে তিনি ধরেননি। নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দল ও আলোকবালি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নায়েব আলী বলেন, নিহত ইদন মিয়া আমার কর্মী। আওয়ামী লীগের লোকজন ও বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে ঘুমন্ত অবস্থায় ভোর 4টার দিকে হামলা চালিয়ে গুলি করা হয়। গুরুতর আহত 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সবার বিচার দাবি করছি। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংঘর্ষের ঘটনায় গুলিতে একজন নিহত। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া বানাইতে আসলে ভোটার আইডি কার্ড সহ আগে থানায় জমা দিতে হবে। চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বুধবার 17 সেপ্টেম্বর বিকেলে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক একটি সিএনজি অটোরিকশায় মাইকিং করে ঘোষণা দিচ্ছেন, আসসালামু আলাইকুম, সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে সেই ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ড সহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি আর্মেনিয়া থেকে জর্জিয়া প্রবেশের সময় 56 ভারতীয় পর্যটকের সাথে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। বৈধ ই-ভিসা ও কাগজপত্র থাকা সত্ত্বেও সীমান্তে ঘণ্টার পর ঘণ্টা তাদের আটকিয়ে রাখা হয়। না ছিল খাবার, না টয়লেটের ব্যবস্থা। ধ্রুবী প্যাটেল নামে এক নারী ইনস্টাগ্রাম পোস্টে জানান, প্রচণ্ড ঠান্ডায় 5 ঘণ্টা তাদের অপেক্ষা করানো হয়। পাসপোর্ট আটকে রাখা হয় 2 ঘণ্টারও বেশি। পশুর মতো ফুটপাতে বসিয়ে রাখা হয়। এমনকি অপরাধীর মতো তাদের ভিডিও ধারণের চেষ্টা চলে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করে ঘটনাটিকে লজ্জাজনক ও অপ্রত্যাশিত বলে আখ্যা দেন। তার পোস্ট ভাইরাল হয়ে গেলে আরও অনেকে এই ধরনের অভিজ্ঞতা শেয়ার করতে থাকেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়। প্রযুক্তি এখন নিত্যসঙ্গী, কিন্তু এই অভ্যাসী পুরুষদের জন্য হয়ে উঠছে ভয়ঙ্কর ফাঁদ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণা বলছে, দিনভর মোবাইল ফোন পকেটে রাখা কিংবা ঘন্টার পর ঘন্টা কোলের ওপর ল্যাপটপ নিয়ে বসে থাকার কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা দ্রুত কমে যাচ্ছে।
গবেষণায় 20 থেকে 40 বছর বয়সী প্রায় 1200 পুরুষকে পর্যবেক্ষণ করে দেখা গেছে শুক্রাণুর ঘনত্ব হ্রাস, গঠনে বিকৃতি, গতিশীলতায় ঘাটতি, এমনকি ডিএনএ পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন 5 ঘন্টার বেশি সময় মোবাইল পকেটে রাখলেই বিপদ মারাত্মক আকারে বাড়ে। বিশেষ করে 30 বছরের নিচে তরুণরা সবচেয়ে বড় ঝুঁকিতে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মে ভয়াবহ বন্ধ্যাত্বের সুনামি দেখা দিতে পারে। প্রযুক্তি আমাদের সঙ্গী নয়, হয়ে উঠেছে ধ্বংসের অস্ত্র। সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে অভিযান চালিয়ে পলিথিন ব্যাগে থাকা 30,000 মার্কিন ডলার উদ্ধার করেছে বিজিবি। বুধবার সকালে 33 বিজিবি ব্যাটালিয়নের মাদ্রা বিওপির একটি দল অভিযান চালায় সেখানে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে 13/3S সীমান্ত পিলারের কাছে তেঁতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণে মার্কিন ডলার ভারতে পাচার হতে পারে। এরপর অধিনায়কের নির্দেশে একটি দল কৌশলে সেখানে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একজনকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে $100 3টি বান্ডিলে $30,000 পাওয়া যায়। 9 দিনের চুরিতে কি মেসেজ আমাদের? আমরা এটুকু বলতে পারি যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পাকিস্তান সফরে গেছেন। বুধবার 17 সেপ্টেম্বর তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তিনি আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন। গতকাল দুপুর 12:30টায় গুলশান 2-এর বাসভবন থেকে সড়ক পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান নাসিমুল গনি। সেখান থেকে দুপুর 1:30টায় বিমানে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন। এই সফরে নাসিমুল গনির সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ রেজাউল করিম এবং ডিআইজি মোহাম্মদ জান্নাতুল হাসান। সফরটি মূলত দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরকে ঘিরে। তবে এর পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনায় কূটনৈতিক ও আনুষ্ঠানিক পাসপোর্টধারীদের জন্য ভিসা সহজীকরণ, সরকারি সফর সহজতর করা, সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় বাড়ানোর মতো বিষয়ও এজেন্ডায় থাকতে পারে। কক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে বুধবার 17 সেপ্টেম্বর রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আর্মড পুলিশ জানায়, কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BS-142 ফ্লাইটে মঙ্গলবার ঢাকা বিমানবন্দরে এসেছিলেন রাজু মোল্লা। পরে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বলাকা ভবন সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার বেলা 11:30টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা বহন করেছেন। পরে বিমানবন্দরের চিকিৎসক এক্স-রে করে তাঁর পেটে ডিম্বাকৃতির 20টি বস্তুর সন্ধান পান। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকের সহায়তায় প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে 20 পোঁটলা ইয়াবা পাওয়া যায়, যা স্কচ টেপে মোড়ানো ছিল। এসব পোঁটলা থেকে 1000 ইয়াবা পাওয়া যায়। পরে বুধবার রাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে কিশোর তরুণেরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। বুধবার থেকে এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙ্গা পৌর এলাকার বাইশাখালী, চণ্ডীদাসদি থেকে আতাদি ও পূর্ব সদরদি পর্যন্ত কুমার নদীর প্রায় 4 কিলোমিটার অন্তত 20টি স্পিডবোট ও অর্ধশত ট্রলারে কিশোর তরুণেরা মহড়া দিয়েছে। এর মধ্যে কয়েকটি স্পিডবোট থেকে রামদা, চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র প্রদর্শনের 2 মিনিট 10 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। 8 বছর ধরে নৌকাবাইচ অনুষ্ঠিত না হলেও ওই এলাকার কিশোর ও তরুণেরা ভাদ্র মাসের শেষ দিনে স্পিডবোট ও ট্রলার নিয়ে কুমার নদে মহড়া দিয়ে আসছেন। তবে গত কয়েক বছরের মধ্যে এবারই প্রথম তাদের অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে। এ ঘটনার পর ভাঙ্গা থানা পুলিশ কুমার নদে গতকাল রাতে অভিযান চালায়। তবে পুলিশ অস্ত্র প্রদর্শনকারী কোনো কিশোর বা তরুণকে আটক কিংবা শনাক্ত করতে পারেনি। গতকাল রাত 10টার দিকে পুলিশের অভিযানের 33 সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়ায়। এতে দেখা যায়, পুলিশ সদস্যরা একটি ট্রলারে করে অভিযান চালাচ্ছেন। কাছাকাছি একটি নৌকায় উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন কিশোর তরুণেরা। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। স্পিডবোট থেকে কিশোর তরুণদের অস্ত্র প্রদর্শনের ঘটনার সত্যতা স্বীকার করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন। 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হওয়া বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তানে ফেরা বা পাকিস্তানের সাথে এক হওয়ার কোনো বাস্তব সম্ভাবনা নেই। ইতিহাস, জনমত, বাস্তবতা সবকিছুই এর বিপরীতে।
৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার কারণে জনগণের মধ্যে পাকিস্তানে ফেরার চিন্তা নেই। সংবিধানেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার অঙ্গীকার রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশ আজ পাকিস্তানের তুলনায় এগিয়ে। রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত পাকিস্তান বাংলাদেশের সমকক্ষ নয়। আন্তর্জাতিক দৃষ্টিতেও বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত ও স্বীকৃত। বিশ্লেষকদের মতে পূর্ব পাকিস্তানে ফিরে যাওয়া শুধু অবাস্তব নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। বাংলাদেশ আজ নিজস্ব পতাকা, ভাষা, সংস্কৃতি ও উন্নয়নের ধারায় চিরকাল স্বাধীন রাষ্ট্র হিসেবেই টিকে থাকবে। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতিদের তালিকায় অন্যতম ঐশ্বরিয়া রায়, অভিষেক বচ্চন। বিয়ে 18 বছর পেরিয়ে গেলেও তাদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে গত বছর আচমকাই এই দম্পতির বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছিল। বচ্চন পরিবারের কেউই সেই গুজবের ওপর মন্তব্য করেননি। পরে দুজন একসঙ্গে একটি বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে জল্পনা উড়িয়ে দেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা প্রহ্লাদ কাক্কার হাজির হন ভিকি লালওয়ানির একটি পডকাস্টে। সেখানে ঐশ্বরিয়া রায় অভিষেকের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন এই নির্মাতা। ঐশ্বরিয়ার মায়ের বাড়ির পাশেই থাকেন প্রহ্লাদ কাক্কার, তাই অভিনেত্রীর সাথে তার দেখাও হয়। ভিকি জানান, ঐশ্বরিয়া প্রায় দিনই তার মায়ের বাড়িতে যান। প্রহ্লাদ বলেছেন, ঐশ্বরিয়া তার মায়ের খুব ঘনিষ্ঠ। তার মা অসুস্থ থাকায় এবং স্কুলে মেয়েকে নিয়ে যাওয়ার সময়ের ফাঁকা কিছু ঘন্টা কাটানোর জন্য তিনি মায়ের সাথে থাকেন। এতে কোনো বিচ্ছেদের বা পারিবারিক সমস্যা নেই। প্রহ্লাদ আরও বলেন, লোকেরা বলে ঐশ্বরিয়া বচ্চনের বাড়ি ছেড়ে মায়ের সাথে থাকছেন। এটা পুরোপুরি মিথ্যা। তিনি শুধু মায়ের সাথে সময় কাটান যখন তার মেয়ে স্কুলে থাকে। রোববার ছুটির দিনে মায়ের বাড়িতে যান না। কখনো কখনো অভিষেকও মায়ের সাথে দেখতে যান। যদি সত্যিই বিচ্ছেদ হতো তাহলে তারা কেন একসাথে বাড়িতে আসতেন? ঐশ্বরিয়া এবং অভিষেকের প্রেমের সূচনা একটি সিনেমার সেটেই হয়। এরপর 2007 সালের এপ্রিলে তারা বিয়ে করেন। 2011 সালে তাদের একমাত্র কন্যা আরাধ্যর জন্ম হয়। 2024 সালে আনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বরিয়া এবং তার মেয়ে পরিবারের বাকি সদস্যদের থেকে আলাদাভাবে উপস্থিত হয়। বিচ্ছেদের গুজব আরও বাড়ে, তবে তারা সেই গুজবে কোনো মন্তব্য করেননি। বিয়ে মানে উপহারের বাহার, কিন্তু ভিয়েতনামের এক কনের ভাগ্যে জুটেছে একেবারে অদ্ভুত উপহার, 100টি খাটাস। শুধু তাই নয়, সঙ্গে ছিল 25টি সোনার বার, $20,000 নগদ, কোম্পানির শেয়ার আর দামি সম্পত্তি। সব মিলিয়ে উপহারের হিসাব দাঁড়ায় কোটি টাকায়। কনের বাবা জানিয়েছেন, এগুলো শুধু বিলাসিতা নয়, আয়ের পথও। কারণ খাটাস দিয়েই তৈরি হয় দুনিয়ার সবচেয়ে দামি কফি, কপি লুয়াক। তাই কনের জন্য এই উপহার শুধু চমক নয়, বরং লাভজনক ব্যবসার সুযোগও। এদিকে বরপক্ষ কম যায়নি। সোনা, হীরার গহনা, নগদ টাকা দিয়ে তাক লাগিয়েছে। তবে বিয়ের আসরে সবার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সেই 100 খাটাসই। বলা যায়, এই বিয়ে উপহারের তালিকায় জায়গা করে নিয়েছে বিশ্ব রেকর্ড বইয়ে যাওয়ার মতো। আজ 18 সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস। শুনতে সাধারণ লাগলেও বাঁশের গুরুত্ব কিন্তু কোনোভাবেই সাধারণ নয়। আমাদের দৈনন্দিন জীবনে ঘরের চালা থেকে শুরু করে ডালি, চালুনি, মাছ ধরার চাই, সবখানেই বাঁশ। অথচ আমরা অনেক সময় বুঝেই উঠি না এই বাঁশ আমাদের কতটা প্রয়োজনীয়। শুধু গ্রামে নয়, শহরেও বাঁশ এখন আধুনিক রূপে হাজির। ফার্নিচার, ডেকর, এমনকি বাঁশ দিয়ে তৈরি টুথব্রাশ ও কেটলিরও জনপ্রিয় হয়ে বাংলাদেশে বাঁশের বাজার মূল্য 500 কোটি টাকারও বেশি। শুধু রাঙামাটিতেই বছরে বিক্রি হয় 70 কোটি টাকার বাঁশ। রাজশাহীতে 250 কোটি, মানিকগঞ্জে বছরে 3 কোটি। এসব সংখ্যাই বলে দেয় বাঁশ কেবল সংস্কৃতি নয়, অর্থনীতিরও শক্ত ভিত্তি। মানিকগঞ্জ, গাজীপুর এমন অনেক জায়গা থেকে বাঁশ ও বেতজাত পণ্য রপ্তানি হচ্ছে 25টিরও বেশি দেশে। 2022-23 অর্থ বছরে হস্তশিল্প খাত থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় $30 মিলিয়ন। পরিবেশ বান্ধব, টেকসই আর নতুন প্রজন্মের জন্য সম্ভাবনায় বাঁশ আমাদের শুধু অতীত নয়, ভবিষ্যতের অংশ। বিশ্ব বাঁশ দিবস 2025 উদযাপন হোক অর্থনীতির আলোয়। বিশ্বের অপরাধ জগতে তার নাম উচ্চারণ করলেই শিউরে ওঠেন গোয়েন্দারা। কেউ তাকে ডাকে দ্য ব্রেইনি ডন, আবার কেউ বলে বস অফ বসেস। তিনি হলেন সেমিয়ন মোগিলেভিচ, যিনি জীবিত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া ডন হিসেবে পরিচিত। 1946 সালে ইউক্রেনের কিয়েভে জন্ম মোগিলেভিচের। ছোটবেলায় ছিলেন একেবারেই সাধারণ, কিন্তু ইকোনমিক্সে পড়াশোনা শেষ করেই তিনি ঢুকে পড়েন অপরাধ জগতে, আর সেখানে গড়ে তোলেন ভয়ঙ্কর সাম্রাজ্য।
তার অপরাধ নেটওয়ার্ক বিস্তৃত শুধু রাশিয়া বা ইউরোপই নয়, যুক্তরাষ্ট্র, এশিয়া ও আফ্রিকার একাধিক দেশে। অভিযোগ অনুযায়ী তার হাত রয়েছে আন্তর্জাতিক মানি লন্ডারিংয়ে, অস্ত্র মাদক চোরাচালানে, মানব পাচার ও অবৈধ তেল গ্যাস বাণিজ্যে, এমনকি বৈশ্বিক প্রতারণা চক্রেও। অন্য মাফিয়াদের মতো প্রকাশ্যে গুলি বা হামলা নয়, মোগিলেভিচ তার অপরাধকে লুকিয়ে রাখেন বৈধ ব্যবসা ও আন্তর্জাতিক বিনিয়োগের আড়ালে। এজন্যই তাকে বলা হয় দ্য ব্রেইনি ডন। মার্কিন এফবিআই তাকে বহুবার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অপরাধী হিসেবে চিহ্নিত করেছে। 2009 সালে তাকে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকাতে রাখা হয়। তবে রাশিয়ার রাজনৈতিক সুরক্ষা থাকায় তিনি আজও আন্তর্জাতিকভাবে ধরাছোঁয়ার বাইরে। সূত্র বলছে, সেমিয়ন মোগিলেভিচ বর্তমানে রাশিয়াতেই বসবাস করছেন। যদিও প্রকাশ্যে সক্রিয় নন, কিন্তু গোয়েন্দাদের মতে তিনি এখনও বৈশ্বিক অপরাধ জগতের অদৃশ্য সুতো টানছেন। অপরাধ, অর্থনীতি ও রাজনীতির অদ্ভুত সমন্বয় ঘটিয়ে সেমিয়ন মোগিলেভিচ আজও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া ডন। বন্দুকের নল নয়, বরং অর্থ আর বুদ্ধির খেলায় তিনি গড়ে তুলেছেন এক অপরাধ সাম্রাজ্য যা শেকড় গোড়ালিতে পৌঁছে গেছে বিশ্বের বহু দেশে। বোদা নামটি শুনলেই অনেকের মুখে ফুটে ওঠে হাসি, কেউ কেউ করেন তামাশা। কিন্তু এই নামের আড়ালে লুকিয়ে আছে এক অজানা ইতিহাস, আছে সংস্কৃতি আর ভৌগোলিক পরিচয়ের অনন্য স্বাক্ষর। স্থানীয় ইতিহাসবিদদের মতে বোদা শব্দটি এসেছে বোধি থেকে, যার অর্থ জ্ঞান বা প্রজ্ঞা। আবার কেউ বলেন জলাভূমি ঘেরা এই জনপদের নামকরণ হয়েছিল বোঢা, অর্থাৎ ভিজে ভূমি থেকে। যেভাবেই আসুক, বোদা নামটি আসলে সরলতা, প্রজ্ঞা আর মাটির গন্ধ বহন করে। 1915 সালে প্রতিষ্ঠিত বোদা থানা আজকের দিনে পঞ্চগড় জেলার অন্যতম প্রাচীন ও কার্যকরী প্রশাসনিক কেন্দ্র। আইন শৃঙ্খলা রক্ষা, জনসেবামূলক কার্যক্রম আর স্থানীয় মানুষের পাশে থেকে বোদা থানা প্রমাণ করেছে নাম নিয়ে ঠাট্টা নয়, কাজ দিয়েই আসল পরিচয় গড়ে ওঠে। বোদা শুধু হাসির খোরাক নয়, এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চা, ভুট্টা, আলু আর পাথরের উৎপাদনে এই এলাকা সমৃদ্ধ। শিক্ষিত সমাজ গঠনে বোদা কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য। হাজার বছরের লোক সংস্কৃতির অংশ হয়ে ওঠা মেলা ও উৎসব আজও এখানে প্রাণের স্পন্দন যোগায়। স্থানীয়রা গর্ব করে বলেন, বোদা মানে বোকা নয়, বোদা মানে জ্ঞানের আলো, বোদা মানে আমাদের শেকড়। তাই বোদা নামকে ছোট করে নয়, বরং গর্ব করে উচ্চারণ করা উচিত, কারণ হাসি ঠাট্টার বাইরে বোদা আজ উত্তর। ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। এ মামলায় 29 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। মামলা 2 নম্বর আসামি হামিরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়া। পুলিশ জানিয়েছে, থানায় মামলা ও ভাঙচুরের ঘটনায় প্রায় 40 লাখ টাকার ক্ষতি হয়েছে। 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর 4 আসনের 2টি ইউনিয়ন আলোগি ও হামিরদি কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে স্থানীয়রা ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়ক, রেললাইন অবরোধ করে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে 90 জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। এর মধ্যে আলোগি ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক গ্রেপ্তার হন। পরে 11 সেপ্টেম্বর থেকে সহিংসতা শুরু হয়, যার মধ্যে ভাঙ্গা থানা, উপজেলা কমপ্লেক্স এবং সরকারি অফিসে হামলা ও ভাঙচুর হয়। মামলা যদি আমি দিয়ে দিই, মামলা দেওয়ার পর আপনি গাড়িটা আবার নিয়ে যাবেন, রিস্ক কিন্তু থেকেই গেল। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, মামলা না দিয়ে আপনি গাড়িটা, মালামালটা রিপ্লেস করে অন্য একটা গাড়িতে নিয়ে করে চলে যান। আমার মতো যে ড্রাইভার আছেন তারা সবাই যে বুঝে শুনে মাল নেবেন, এরকমভাবে মাল নিলে স্যার মালেরও গতি, গাড়ির গতি, রাস্তায় যারা চলাচল করে তাদেরও গতি হতে পারে। রোডে চলতে গেলে তো মানুষের সেফটি, নিজের সেফটি, পাশাপাশি সবার সেফটি আমাকে দেখতে হবে।
রোডে চলতে গেলে তো মানুষের সেফটি, নিজের সেফটি পাশাপাশি সবার সেফটিতে আমাকে দেখতে হবে। আপনারা নিজেই লক্ষ্য করেন, ইনি যেভাবে ডালাটা খুলছে এবং রশি যেভাবে লাগাইছে, কোনো কারণে যদি দুর্ঘটনাবশত অথবা কেউ স্যার যেটা বললো, কেউ যদি এই রশিটা যদি কোনোভাবে এটা ছুটে যায়, তাহলে পিছনে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যাবে। এবং একটা হাইট লিমিট থাকে, আমি হাইট লিমিটটা বুঝলাম যে না, হাইট লিমিটটা বুঝতে পারেন না, হাইট লিমিট বিষয় না। যদি ডালাটা লাগানো থাকতো তখন কিন্তু একটা সেফটি থাকতো, না দুইটা সেফটি নেই। মামলা যদি আমি দিয়ে দিই, মামলা দেওয়ার পর আপনি এই গাড়িটা আবার নিয়ে যাবেন, রিস্ক কিন্তু থেকেই গেল। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, মামলা না দিয়ে আপনি গাড়িটা মালামালটা রিপ্লেস করে অন্য একটা গাড়িতে নিয়ে করে চলে যান। তাহলে কোনো গাড়িতে আমি মামলা দেবো না, আরেকটা গাড়ি নিয়ে এসে মালামালটা ওই গাড়িতে তুলেন। এর থেকে বড় পিক আপ যেটা আছে সেটা আপনারা চলে যান। কেউ হাই লোড করে মাল নেবেন না। আমার মতো যে ড্রাইভার আছেন তারা সবাই যে বুঝে শুনে মাল নেবেন। এরকমভাবে মাল নিলে স্যার মালেরও গতি, গাড়ির গতি, রাস্তায় যারা চলাচল করে তাদের গতি হতে পারে। তাই আমরা যে ভুলটা করছি এই ভুলটা আর কেউ করবেন না। তাও যারা ছিল এখানে, রিপোর্টার ছিল, র্যাব ছিল, সার্জন ছিল, তারা আমাদের কথা ব্যবহারে সন্তুষ্ট হয়ে বা কোনো একটা সুযোগ আমাকে দিয়েছে। তারা একটা গাড়ি এনে আমাকে মালটা পরিবর্তন করে নেওয়ার জন্য বলতেছে। আমি একটা গাড়ি আনতেছি, আইনা এই মালটা নিয়ে যাব। এই ভুলটা সবাইকে বলতেছি, আমার মতো যারা ড্রাইভার আছেন সবাইকে বলতেছি, কেউ এরকমভাবে মাল নেবেন না। মিশরের রাজধানী কায়রোর একটি জাদুঘর থেকে প্রায় ৩,০০০ বছর পুরনো ফেরাউন আমেনেমোপের স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়েছে। ব্রেসলেটটি ল্যাপিস লাজুলি পাথর দিয়ে সজ্জিত ছিল এবং এটি জাদুঘরের পুনর্বিকিরণ ল্যাবরেটরিতে রাখা ছিল। মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় ঘটনাটি তদন্ত করছে এবং দেশের সব বিমানবন্দর ও বন্দরে ব্রেসলেটের ছবি পাঠানো হয়েছে। জাদুঘরের মহাপরিচালক জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে একটি ভুল ছবি। ঐতিহাসিকদের মতে ব্রেসলেটটি ফেরাউন আমেনেমোপের, যিনি খ্রিস্টপূর্ব 1076 থেকে 723 সালের মধ্যে শাসন করেছিলেন। বিশেষজ্ঞদের আশঙ্কা এটি আন্তর্জাতিক কালোবাজারে চলে যেতে পারে। মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে পুনর্বিকিরণ ল্যাবের সব প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এটি তালিকাভুক্ত করা হবে। শিং মাছ অনেকেরই প্রিয় ও পরিচিত খাবার। লোকমুখে প্রচলিত শিং মাছ খেলে নাকি রক্ত বাড়ে, কিন্তু আসলেই কি তাই? AMZ হাসপাতালের পুষ্টিবিদ ও মেটাবলিক ডিজিজ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জয়নুল আবেদিন দীপু জানালেন, শিং মাছে প্রোটিন ও মিনারেল থাকায় শরীর শক্তি পায়। তবে রক্ত তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান আয়রন, ফলিক অ্যাসিড ও ভিটামিন B12 তুলনামূলক কম পরিমাণে রয়েছে। তাই শুধু শিং মাছ খেলে রক্ত বাড়ে না। রক্ত স্বল্পতায় যাদের খাওয়া উচিত লাল শাক, কচু শাক, কচুরলতি, গরু বা খাসির কলিজা। এসব খাবারে প্রচুর আয়রন থাকে যা রক্ত তৈরিতে কার্যকর। শিং মাছের পুষ্টিগুণ প্রতি 100 গ্রামে ক্যালোরি 120, প্রোটিন 91.50 কিলো ক্যালোরি, আয়রন 2.3 মিলিগ্রাম, ভিটামিন A 49.6 IU, ভিটামিন D 197 IU, ক্যালসিয়াম 221 মিলিগ্রাম, ফসফরাস 186 মিলিগ্রাম। এর উপকারিতা হচ্ছে প্রোটিন এবং মিনারেলস সমৃদ্ধ, হাড়, দাঁত ও চোখ এবং ত্বকের জন্য ভালো। খাবেন না কারা? কিডনি রোগীরা, কারণ এতে ফসফরাস ও পটাশিয়াম বেশি। চাষকৃত শিং মাছ অনেক সময় ক্ষতিকর ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়। শিং মাছ পুষ্টিকর হলেও রক্ত বাড়াতে কার্যকরী নয়। রক্ত স্বল্পতার ক্ষেত্রে আয়রন সমৃদ্ধ খাবার ও চিকিৎসকের পরামর্শই সবচেয়ে জরুরি। আমরা এখন পর্যন্ত যতটুকু জানি, আমাদের সকল আইন কানুন মানে বিশ্ববিদ্যালয়ের আইন যেভাবে হওয়া উচিত সম্পূর্ণই পুরোপুরি হয়ে গিয়েছে। এখন শুধু আমাদের অধ্যাদেশটাই আটকে আছে। অধ্যাদেশটা খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে আমরা আশা করছি। তো মাঝে তো গতকাল আপনারা দেখলেন আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দরা একটা ছোটোখাটো মানববন্ধন করেছে। তো সর্বোপরি সবার বিষয় বিবেচনা করে হয়তো আমাদের অধ্যাদেশটা একটু দেরি হচ্ছে। তো আমরা আগামী সোমবার
পর্যন্ত সময় দিয়েছি। তো আমরা আশা রাখি সরকারের কাছে যে আমাদের সোমবারের মধ্যে অধ্যাদেশটা চলে আসবে, আর তারপরে না আসলে আমরা আবার ব্রিফিং করে আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেবো। আমাদের মূল দাবি হলো আমাদের খুব দ্রুত অধ্যাদেশ দিতে হবে এবং বিশেষ দাঁড়ি শিক্ষকরা যে একটি ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে সেই ষড়যন্ত্রটা খুব শীঘ্রই রুখে দিতে হবে। তারা যদি এই ধরনের কার্যক্রম চালিয়ে যায় একজন শিক্ষার্থী হিসেবে, আসলে তাদের কাছ থেকে আমরা আর কিছু না, তারা আসলে শিক্ষক হিসেবে কেমন সেটাই আমাদের প্রশ্ন। আমরা 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ যেখানে পড়াশোনা করছি, উচ্চশিক্ষার এখানে আসলে কোনো মান নেই, এখানে ক্লাস হয় না, ঠিকঠাক একাডেমিক যে সিলেবাস কিছুই নেই, এখানে দীর্ঘদিন যাবৎ আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। তারই প্রেক্ষিতে ঐতিহ্যবাহী 7 কলেজগুলোকে নিয়ে যেন একটি শিক্ষার মান দেওয়া যায়, সেজন্যই কিন্তু আমাদের এই আন্দোলনটা ছিল। তারই প্রেক্ষিতে রাষ্ট্র আমাদের এই সকল দাবিগুলো মেনে নিয়েছে এবং আমরা একটি শেষ সময় পাড়ি দিচ্ছি এবং অধ্যাদেশও হয়ে যাবে, এটি ইউজিসি আমাদেরকে জানিয়েছে। তো সেই মুহূর্তে শিক্ষকরা যে যদি এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আসলে বিষয়টা কেমন দাঁড়ায়, তাদের শিক্ষার্থী হিসেবে তাদের প্রতি আমাদের মনোভাব আসলে কিরকম হতে পারে এটা তাদের আসলে বিবেচনা করা উচিত। যদি সেই শিক্ষকরা শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে আসলে তাদেরকে গ্রহণ না বরং বর্জন করাই আসলে। শিক্ষকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে শিক্ষা যদি একটি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষক সেই জাতির মেরুদণ্ডকে দাঁড় করায়। শিক্ষকের কাছ থেকে যে জ্ঞান আমরা নিই সেটাই দ্বারাই আমরা জীবনের পথ চলি। একটা দিন আমরাও এডুকেশন শেষ করবো, উচ্চশিক্ষা গ্রহণ করে আমরাও ধাপে ধাপে একটা পর্যায়ে যাব। যদি কখনো শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করি, কখনো আমি আমার স্টুডেন্ট কিংবা শিক্ষার্থীর অমঙ্গল হবে কিংবা তার ভবিষ্যৎ আপডেট হবে না, এমন কোনো কাজে আসলে শিক্ষকদের প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে থাকা আসলে একজন শিক্ষককে বানায় না। আমি আমার শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন তাদের শিক্ষার্থী বান্ধব হয়, কারণ শিক্ষার্থী বান্ধব না হলে আসলে সেই শিক্ষকতার মানেটা আসলে। আমরা পরবর্তী পদক্ষেপ আমরা চাই যেন শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের প্রতি দৃষ্টিগোচর করে, এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকে এবং আমরা যেই দাবিটি করছি তারা যেন সেটির সাথে একাগ্রতা প্রকাশ করে। আপনারা দেখেছেন যে 7 কলেজ যখন বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, এটা যখন সেন্ট্রালে পুরো একাডেমিক রূপ পাবে, আমরা বলেছি যে এখানে আমরা শিক্ষকদের কোনো কিছু করতেছি না, আমরা করছি শিক্ষার মানটাকে উন্নয়ন করার জন্য। আপনারা জানেন 7 কলেজ যখন বিশ্ববিদ্যালয় হবে সেটা শুধু অনার্স সেক্টরকে নিয়ে, এটা কিন্তু বড় একটা অংশে ইন্টারমিডিয়েট, সোহরাওয়ার্দী, ঢাকা কলেজ, যেসব কলেজগুলোতে ইন্টারমিডিয়েট আছে সেই সকল কলেজগুলোতে কিন্তু অনেক পদ বের হবে এবং এই যে বিসিএস ক্যাডার শিক্ষকদের যে সমস্যাটা তারা কিন্তু সেখানে চলে যেতে পারবে, তাদের কিন্তু এই যে অনার্সে থাকতে হবে এমন কোনো বিষয় না। তো সেক্ষেত্রে তো আমরা কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না যে বিশ্ববিদ্যালয় হলে তাদের পদে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তো 1 বছরে 7 কলেজে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতে একটি ফলাফল আসছে। আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নাম ঘোষণা করেছে এবং ইউজিসি আমাদের বলেছে যে এই মাসের মধ্যেই আমাদের অধ্যাদেশ দিচ্ছে এবং এই বছরের মধ্যে আমাদের ভিসি নিয়োগ হয়ে যাবে। তার মানে ভিসি নিয়োগ হয়ে যাওয়া মানে একটি বিশ্ববিদ্যালয়ে ভিসির যে ভূমিকা সে সম্পর্কে আপনারা জানেন যে ভিসি নিয়োগ হয়ে গেলে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শেষ, আমরা সবাই পড়ার টেবিলে চলে যাব এবং আমরা কিন্তু থেমে গিয়েছিলাম। আপনারা দেখেছেন দীর্ঘ অনেক দিন কিন্তু আমরা রাস্তায় নামিনি কিংবা আপনাদের সামনে আসেনি। তার কারণ হচ্ছে আমাদের রাষ্ট্র আমাদের কথা রেখেছে, তারা যে আমাদের কথা দিয়েছিল ধাপে ধাপে তারা সমস্ত কার্যক্রমে কিন্তু চালিয়ে যাচ্ছিল। সেখান থেকে আমরা দেখতে পেলাম যে এই 7 বছরের যে গ্লানি ছিল 7 কলেজের, যে কষ্ট ছিল, যে অবস্থা ছিল 7 কলেজের, এই অবস্থা নিয়ে কিন্তু 7 কলেজে কোনো শিক্ষককে দেখিনি আওয়াজ তুলতে। তারা কিন্তু বলতে আসেনি যে এই 7 কলেজের এই অবস্থা, এই 7 কলেজের ওই অবস্থা, আপনারা এগুলোর সমাধান করেন, রাষ্ট্রকে বলেনি। তাহলে আজকে কেন তারা গতকাল ইউজিসিতে 7 কলেজের শিক্ষকরা বাস নিয়ে গাড়ি নিয়ে গিয়ে আন্দোলন শুরু করে দিল? তারা যে এতদিন আমাদেরকে বললো হ্যাঁ তোমাদের পক্ষে, তোমাদের বিশ্ববিদ্যালয় হোক, আমরাও চাই, কই কালকে তো দেখলাম না তারা চায়। তারা বলছে এই স্বার্থপর শিক্ষকরা বলছে যে আমরা ন্যাশনালে চলে যাই, আমাদেরকে ইউজিসিকে বলছে যে ন্যাশনাল হয়ে যাক নয়তো কলেজিয়েট হয়ে যাক, তাদের সুবিধা মতো তারা বলছে এই বিশ্ববিদ্যালয়ের এরকম দেন, মডেল এরকম দেন। তাহলে মডেলের কথা যখন এসেছিল আজ থেকে 6 মাস আগে, তখন তো আপনারা মডেল নিয়ে কথা বলেন নাই, তখন তো আমরা সুযোগ দিয়েছিলাম শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকদের সকলকে সুযোগ দিয়েছিলাম যে আপনারা কেমন মডেল চান এবং আমরা ইউজিসি থেকে একটা জিমেল লিঙ্কও পাঠিয়েছিলাম যে আপনারা কে কেমন মডেল চান সেটা আপনারা লিখে দেন। আমরা এত সুযোগ দিয়ে দেওয়ার পরেও 7 কলেজের শিক্ষকরা এতদিন কোনো কথা বলেনি। আজকে যখন শেষ সময় এসে আমাদের বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে তখন তারা এসে রাস্তায় নামলো, আমাদেরকে জলে ভাসিয়ে দিয়ে
তারা তাদের পদ, তারা বলছে তাদের 1500 পদ যাতে এই বিশ্ববিদ্যালয়ে থাকে, এই বিশ্ববিদ্যালয়ে তারা যাতে এতদিন যেমন রাজ করেছিল, আমাদের সমস্যাগুলো তুলে ধরেন, এই শিক্ষার্থীদের সামনে এক একজন রাক্ষস হয়েছিল। তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন আমাদেরকে শাসন করেছিল, আমাদের কোটি কোটি টাকা নিয়ে যেমন তারা তাদের বিশ্ববিদ্যালয়কে যেমন উন্নয়ন করছিল, তাদের বিশ্ববিদ্যালয় চালাচ্ছিল, আর সেরকম ভাবে আমাদের 7 কলেজে যে দুর্বিষহ অবস্থা, বিল্ডিংগুলো দেখবেন, হলগুলো দেখবেন, ক্যান্টিনগুলো দেখবেন, কোনো কিছুই কখনো খবর নিতে তারা আসেনি। শুধু ভুরি ভুরি টাকা নিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে ঢোকাচ্ছিল। তখন তো 7 কলেজের শিক্ষকরা কোনো কথা বলেনি। আমরা আসলে ব্লকেট কর্মসূচি দিব এরকম কোনো কথা বা এরকম কোনো মেসেজ আমাদের শিক্ষার্থী প্রতিনিধিদের কাছ থেকে আসেনি। এখানে অসংখ্য শিক্ষার্থী জড়িত, তারা তাদের আবেগের জায়গা থেকে তারা গতকাল শিক্ষা ক্যাডারের যে ষড়যন্ত্র সেটি আসলে রুখে দিতে তাদের যেটি মনে হয়েছে তারা সকলে নিজেদের মতো করে প্রচার করেছে। আমরা আসলে একটি মানববন্ধন করতে চেয়েছিলাম, যেটি আজকে সম্পন্ন হলো। আমাদের তো আজকে আসলে সিদ্ধান্তর কোনো বিষয় নেই। আমাদের সাথে ইতিমধ্যেই যারা স্টেক হোল্ডার আছেন, উপদেষ্টা মহোদয়েরা যোগাযোগ করেছেন, গতকালই যোগাযোগ করেছেন। আমাদের যে অধ্যাদেশটি হবে সেটি এই মাসের ভিতরেই হয়ে যাবে, সেটা আমরা জানতাম, আমরা আশাবাদী, আমরাও জানি যে ইনশাল্লাহ হয়ে যাবে। এই অধ্যাদেশটি আসলে কিভাবে এখন বানচাল করা যায়, কিভাবে এই সেন্ট্রাল ইউনিভার্সিটির যে বাস্তবায়নটা এটা আটকানো যায়, সেই লক্ষ্যেই আসলে শিক্ষা ক্যাডাররা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা, আমি 7 কলেজের ইস্যুর বাহিরে গিয়ে একটা কথা যদি বলি, তারা জুলাই আন্দোলনে বিভিন্নভাবে এক্সপ্লেইন করেছে, যুক্তি দিয়েছে যে আমরা সরকারি চাকরি করি, সরকার যেটা বলবে আমরা সেটা করতে বাধ্য। সুতরাং সকল ক্যাম্পাস থেকে দেখেছি আমরা শিক্ষকরা বিভিন্নভাবে শিক্ষার্থীদের হয়রানি থেকে শুরু করে জুলাইয়ের গণ অভ্যুত্থানে তারা অনেক বেশি অসহযোগিতা করেছে। হ্যাঁ, আমরা তাদের ক্ষমা করে দিয়েছি, বা শিক্ষকদের আসলে ক্ষমা পাওয়ার বিষয় না, তারপরও তারা যে কাজগুলা করেছিল, প্রতিটা শিক্ষকের বাহিরে সে একজন মানুষ, আর একজন মানুষ যখন খারাপ কাজে লিপ্ত হয় তার শাস্তি সকলেই দিতে পারে। সেই জায়গা থেকে আমরা তাদের সেই সব কিছুই ভুলে গিয়েছি যে হ্যাঁ, তারা সরকারি চাকরি করতো, যার কারণে তারা আমাদের বিভিন্ন রকম হয়রানি বা আমাদের সাথে বিভিন্ন ধরনের নিপীড়ন করেছে। কিন্তু এই যে 7 কলেজের একটা বৈষম্য বা একটা মুক্তির পথে যে 7 কলেজ হাঁটছে, এই 1.5 লক্ষ 2 লক্ষ শিক্ষার্থীকে তারা সহযোগিতা করার বাহিরে গিয়ে 17 সাল থেকে ক্রমাগতভাবে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, বা কিভাবে লোপাট করা যায়, কিভাবে মানে শিক্ষা সিন্ডিকেটের সাথে জড়িয়ে থাকা যায়, সেটা আসলে এই শিক্ষকদের দেখলেই বোঝা যায়। এতদিন এনারা আড়ালে ছিল, আড়ালে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে, এখন তারা প্রকাশ্যে এসেছে। তাদের তো বারবার করে নিশ্চিত করেছে ইউজিসি কর্তৃপক্ষ যে আপনারা আপনাদের দুশ্চিন্তার কোনো জায়গা নেই, আপনারা সর্বোপরি সহযোগিতা করুন শিক্ষার্থীদের। কিন্তু তারপরও তারা আসলে কোন জায়গা থেকে এই ষড়যন্ত্র, এই ঘৃণিত কাজ করছে, এতগুলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির দিকে ফেলে দিচ্ছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এখন আর নেই, আমরা একদম শূন্যের উপর দাঁড়িয়ে আছি, সেই জায়গা থেকে তো চূড়ান্ত একটা সমাধান প্রয়োজন অতি শীঘ্রই, কিন্তু সেই দিকে তারা অগ্রসর না হয়ে বরাবরই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।